কৃষ্ণপুর নামের এক গ্রামে রমেশ নামে এক ছেলে থাকতো। রমেশের মা বাবা ছোটবেলাতেই মারা গিয়েছিল। বাবার কাছ থেকে পাওয়া সামান্য জমিতে রমেশ চাষবাস করত, আর তাতেই তার দিন চলতো। রমেশের না কোনো আত্মীয় ছিল, না তার আপন বলতে কেউ ছিল। সে একাই থাকতো। একদিন রমেশ মাঠ থেকে ফিরছিল। বাইরে বসে থাকা পাশের বাড়ির কাকি প্রতিদিন রমেশকে দেখতেন। একদিন কাকি তার বোনকে বললেন, ছেলেটা কত ভালো, সবার সাথে কত সুন্দর ব্যবহার করে, কত মিষ্টি করে কথা বলে। আজ পর্যন্ত কারোর সাথে কোনো ঝগড়া করেনি, কিন্তু বেচারা এতিম। হ্যাঁ, ঠিকই বলছো। আমি ওকে রোজ দেখি, প্রতিদিন মাঠে যায়, খুব পরিশ্রম করে, তারপর বাড়ি ফিরে ক্লান্ত শরীরে নিজের জন্য নিজেই রান্না করে। ছেলেটার স্বভাব আমার খুব ভালো লাগে। আমি ভাবছিলাম আমাদের মায়ার জন্য এই ছেলেটা একদম ঠিক হবে, কেননা ওর সাথে মায়ার বিয়ের কথা বলি। কমলা, তুমি তো আমার মনের কথাই বলে ফেললে। আমিও তোমাকে এটাই বলতে যাচ্ছিলাম, এমন ছেলে খুঁজলেও পাওয়া যাবে না। আর রমেশ আমাদের মায়াকে খুব সুখে রাখবে। মায়ার জন্য তো ভালোই হবে। ছেলেটার মা বাবাও নেই, কোনো আত্মীয় নেই, তাই মায়াকেও বেশি কাজ করতে হবে না। কিন্তু দিদি, তুমি তো আমার অবস্থা জানো। আমার কাছে তো একটা পয়সাও নেই। মেয়ের বিয়ের জন্য আমি কিছুই করতে পারবো না। সেটা নিয়ে তুমি চিন্তা করো না কমলা, আমি রমেশের সাথে কথা বলবো। আমার মনে হয় বিয়ের সব খরচ তো ওই তুলে নেবে। তাহলে তো ভালোই দিদি, আমার আর কোনো অসুবিধে নেই। বরং এটা তো আরও ভালো হলো, আপনি ওর সঙ্গে কথা বলে নিন। তারপর কাকি রমেশের বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বললেন। আরে কাকি, আসুন না, কিছু দরকার ছিল নাকি? না বাবা, এমনিই তোর সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ চাচি, বলুন, কি কথা? বাবা, আমি তোকে রোজ দেখি। তুই মাঠে যাস, সারা দিন কাজ করিস, ক্লান্ত হয়ে বাড়ি ফিরিস, তারপর নিজেই সব কাজ করিস, রান্নাবান্নাও নিজেই করিস। বাবা, তুই বিয়ে করে নিচ্ছিস না কেন? বিয়ে করলে তোর অর্ধেক কাজ কমে যাবে, তখন তোকে আর বাড়ির কাজ নিয়ে চিন্তা করতে হবে না। এ আপনি কি বলছেন কাকি? আমার বিয়ে? আমি তো কখনো এ বিষয়ে ভাবিইনি। কিন্তু আমার বিয়ে করাবে কে? আমি তো এতিম, আমার না সামনে কেউ আছে না পিছনে। তাহলে আমার বিয়ে করাবে কে? আর আমাকেই বা কে বিয়ে করবে? আরে বাবা, এমন কথা কেন ভাবছিস? আমি তো আছি, আমিই তোর বিয়ে দেব। আমার চোখে তোর জন্য খুব ভালো একটা মেয়ে আছে, সে আমার বোনের মেয়ে। তুই যদি রাজি থাকিস, তাহলে আমি আমার বোনের সঙ্গে তোর বিয়ের কথা বলি। এই কথা শুনে রমেশ খুব খুশি হয়ে যায় এবং কাকিকে বলে, কাকি, আপনার যা ভালো মনে হয় আপনি তাই করুন, আমার কোনো অসুবিধে নেই। এমনিতেই আমার আপন বলতে কেউ নেই। আপনি আমার জন্য এত ভেবেছেন, সেটাই আমার কাছে অনেক বড় কথা। আপনার যেটা ঠিক মনে হয় সেটাই করুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু বাবা, আমার বোন আমার মতোই খুব গরিব। যে মেয়েটার কথা বলছি তার নাম মায়া, তার বাবাও নেই। আমি ভাবছিলাম বিয়েতে যে খরচ হবে সেটা কি তুমি সামলাতে পারবে? কারণ আমার বোন তো কিছুই করতে পারবে না, তার কাছে কিছুই নেই। জি কাকি, আপনি চিন্তা করবেন না, আমি রাজি আছি। আমার কাছে এতদিন ধরে জমিয়ে রাখা কিছু টাকা আছে, আমার মনে হয় তাতেই সব হয়ে যাবে। আমি সামলে নেব, আপনি একদম চিন্তা করবেন না। এরপর কাকি আর তার বোন খুব খুশি হয়ে যায়। তারপর মায়া আর রমেশের বিয়ে হয়ে যায়। বিয়ের পর মায়া রমেশের বাড়িতে চলে আসে। মায়া দেখতে খুবই সুন্দরী ছিল। এমন ভালো স্ত্রী পেয়ে রমেশ খুব খুশি হয়। একদিন রমেশের বন্ধু বিক্রম আসে। আরে রমেশ, শুনেছিস তুই বিয়ে করে ফেলেছিস? মাফ করে দিস বন্ধু, আমি তোর বিয়েতে আসতে পারিনি। আসলে একটা কাজে শহরে গিয়েছিলাম, আজই ফিরলাম। আর কোথায় আমাদের বৌদি? বৌদিকে ডাক, আমি এখনো বৌদিকে দেখিইনি। তারপর রমেশ মায়াকে ডাকলো। মায়াকে দেখে বিক্রম তাকিয়েই রইল। মায়াকে তার খুব পছন্দ হয়ে গেল। বিক্রম মুখ দেখার উপহার হিসাবে মায়াকে সোনার ঝুমকা দিল। সোনার ঝুমকা দেখে মায়া খুব খুশি হয়ে গেল। আরে বিক্রম, এত দামি উপহার আনার কি দরকার ছিল? আরে তা কি করে হয়? এত ভালো বৌদির জন্য বাজারের সস্তা জিনিস কি করে আনতাম? আমাদের তো একটাই বৌদি। আর হ্যাঁ, বৌদিরও নিশ্চয়ই ঝুমকাগুলো খুব পছন্দ হয়েছে, তাই না বৌদি? আমি ঠিক বলছি? জি দাদা, ঝুমকাগুলো খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এরপর এইভাবেই কিছুদিন কেটে যায়। একদিন রমেশ তখন মাঠে গিয়েছিল। সেই সুযোগ দেখে বিক্রম রমেশের বাড়িতে এসে মায়াকে বলল, এই দেখো মায়া, আমি তোমার জন্য রূপোর পায়েল নিয়ে এসেছি। আরে বাহ, এটা তো সত্যিই খুব সুন্দর দেবরজি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একটা কথা বলুন তো, আপনি আমার জন্য এত দামি দামি জিনিস কেন আনেন? আসলে আমি তো প্রায়ই শহরে যাই, সেখানে কোনো সুন্দর জিনিস দেখলেই আপনার কথা মনে পড়ে যায়, তাই আপনার জন্য নিয়ে আসি। আর সস্তা জিনিসের শখ তো আমার ছোটবেলা থেকেই নেই। কি হয়েছে বৌদি, আপনার পছন্দ হয়নি নাকি? না না, এমন কিছু নয়। আমার তো এইসব জিনিস খুবই পছন্দ। আমার খুব ইচ্ছা করে ভালো ভালো গয়না পরতে, সুন্দর সুন্দর শাড়ি পরতে, কিন্তু এই রমেশ আমাকে কিছুই এনে দেয় না। যখনই কিছু আনে, সস্তা কোনো জিনিস নিয়ে আসে, যা আমার একদমই ভালো লাগে না। রমেশ তোমাকে দেবেই বাকি, বেচারা গরিব এতিম। সে তো তোমাকে সবসময় এমন সস্তা জিনিসই দিতে পারবে। দামি জিনিস আনা তার সাধ্যের বাইরে। আমার তো মনে হয় তুমি ওকে বিয়ে করে ভুল করেছ। তোমার তো কোনো বড় ঘরের ভালো ছেলের সঙ্গে বিয়ে হওয়া উচিত ছিল, যে তোমাকে সব কিছু দিতে পারত, তোমার সব ইচ্ছা পূরণ করতে পারত। তুমি কেন যে ওর ফাঁদে পড়লে? বিক্রম ধীরে ধীরে নিজের কথার জালে মায়াকে ফাঁসিয়ে ফেলে, আর মায়াও তার কথায় প্রভাবিত হয়ে যায়। এরপর বিক্রম প্রতিদিন সুযোগ বুঝে রমেশের বাড়িতে আসতে থাকে এবং মায়ার জন্য নতুন নতুন জিনিস নিয়ে আসে। মায়া আর বিক্রম রমেশকে ঠকিয়ে লুকিয়ে লুকিয়ে দেখা করতে শুরু করে। একদিন বিক্রম মায়াকে বলল, আমরা আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করব? তুমি একটা কাজ করো, কোনো অজুহাত দেখিয়ে রমেশকে এখান থেকে কোথাও পাঠিয়ে দাও, তাহলে আমাদের আর কোনো চিন্তাই থাকবে না। ঠিক আছে, আমি তাই করব। শুনছেন, আপনি আর কতদিন এভাবে মাঠে কাজ করে যাবেন? এই ছোট্ট জমিতে আর কতটুকুই বা ফসল হয়? এতে আমাদের সংসার কিভাবে চলবে? এখন তো শুধু আমরা দুজন আছি, কাল যদি আমাদের সন্তান হয়, তখন তাদের খরচ কিভাবে চালাবেন? কিছু ভেবেছেন? আমি বিয়ের আগে কত কি ভেবেছিলাম, কিন্তু বাস্তবে তো কিছুই নেই। কত দিন ধরে একই শাড়ি পরে আছি। আপনি আমাকে একটা নতুন শাড়িও কিনে দিতে পারেন না? আপনার কি মনে হয় না আপনার চাষবাস ছেড়ে অন্য কোনো ব্যবসা করা উচিত? তুমি ঠিকই বলছো মায়া, কিন্তু আমি করবই বা কি? আপনি কিছুদিনের জন্য গ্রামের বাইরে চলে যান এবং শহরে গিয়ে কোনো ব্যবসা করুন। যখন ভালো টাকা রোজগার হবে তখন ফিরে আসবেন। তারপর আমরা সেই টাকা দিয়ে নতুন কোনো ব্যবসা করব। এই গ্রামে থেকে কিছুই হবে না। মায়া, আমি আসলে যেতে চাই না, কিন্তু তুমি যখন বলছো তখন আমি চলে যাচ্ছি। বিক্রম, আমি ব্যবসা করার জন্য শহরে যাচ্ছি। আমার মায়ার খেয়াল রাখিস। তুই তো জানিস তোর ছাড়া আমার আর কোনো বন্ধু নেই। আমি মায়াকে তোর ভরসায় রেখে যাচ্ছি, শুধু যেন ওর কোনো কষ্ট না হয়। ওর যত্ন নিস, যখনই সময় পাবি ওর খবর নেবি। আরে হ্যাঁ বন্ধু, এটা আবার বলার কি আছে? তুমি একদম নিশ্চিন্ত থাকো, বৌদির খুব ভালোভাবে খেয়াল রাখবো। তুমি ওনাকে নিয়ে কোনো চিন্তা করো না, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে এসো। এরপর রমেশ গ্রাম ছেড়ে শহরে ব্যবসা করতে চলে যায়। শহরে পৌঁছে রমেশ দেখে তার পায়ের চপ্পল ছিঁড়ে গেছে। কিছুক্ষণ এদিক ওদিক খোঁজার পর সে একজন মুচিকে দেখতে পেল। সে মুচির কাছে গিয়ে বলল, আরে ভাই, আমার চপ্পলটা ছিঁড়ে গেছে, তুমি কি এটা সেলাই করে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না? এটাই তো আমার কাজ। দিন, আমি ঠিক করে দিচ্ছি। আচ্ছা ভাই, কিন্তু কত টাকা নিবে? এখন কি বলবো, আপনি কিছু দিয়ে দেবেন? আচ্ছা ঠিক আছে। তারপর মুচি চপ্পলটা ঠিক করে দিল। এরপর রমেশ তাকে 2 টাকা দিল। এটা কি 2 টাকা? রমেশের মনে হলো হয়তো সে কম টাকা দিয়েছে, তাই সে 5 টাকা দিল। আরে এটা কি 5 টাকা? আরে ভাই, তুমিই তো বলেছিলে কিছু দিয়ে দিতে, এখন তো আমি দ্বিগুণ করে দিলাম, তারপরও তোমার কম মনে হচ্ছে। আসলে তুমি কি চাও? আমি তোমাকে কি বলেছিলাম? বলেছিলাম কিছু দিয়ে দিতে, তাই আমি কিছু চাই। কিছু মানে কি সেটা তো আমি জানি না। আমি চপ্পল সেলাই করার বদলে কিছু চেয়েছিলাম, আর তুমি তাতে রাজি হয়েছিলে। এখন তুমি আমাকে কিছু দাও। এইসব কথা শুনে রমেশের মাথা ঘুরে গেল। সে কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখন সেখানে একজন লোক এলেন।
তাকে দেখে রমেশ থামিয়ে বলল, শুনুন কাকা, দয়া করে আমাকে একটু সাহায্য করুন। আমি এই মুচির কাছে আমার ছেঁড়া চপ্পল সেলাই করিয়েছিলাম। বদলে যখন আমি টাকা জিজ্ঞেস করলাম তখন উনি বললেন কিছু দিয়ে দেবেন। আমিও ভেবেছিলাম নিজের ইচ্ছামতো কিছু টাকা দিয়ে দেব। এখন যখন আমি ওকে টাকা দিচ্ছি তখন ওর কম মনে হচ্ছে। সে টাকার বদলে কিছু চাইছে। তুমি কি এখানে নতুন এসেছো? জি কাকা, আমি এইমাত্র গ্রাম থেকে এসেছি এবং এই শহরে প্রথমবার এলাম। কাকা সব কথা বুঝে গেলেন এবং রমেশকে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। শোনো ভাই, তোমার তো কিছু চাই তাই না? তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে কিছু দিচ্ছি। তারপর সেই কাকা মুচি আর রমেশকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। তাদের বাইরে দাঁড় করিয়ে রেখে তিনি ঘরের ভেতরে গিয়ে একটি হাঁড়ির মধ্যে একটু দই, কিছু কঙ্কর, মাটি ইত্যাদি নিলেন। তারপর সেই হাঁড়িটা এনে মুচিকে দেখিয়ে বললেন, শোনো ভাই, একটা কথা বলো তো, এই হাড়ির মধ্যে কি আছে? এতে কিছু তো আছে। আচ্ছা, তাহলে তো তুমি তোমার কিছু পেয়ে গেছো। এবার এটা নিয়ে যাও আর এখান থেকে বেরিয়ে পড়ো। তুমি নিজেকে খুব চালাক ভাবো, তাই না? তুমিই তো বলেছিলে এর মধ্যে কিছু আছে, আর তোমার তো কিছুই দরকার ছিল। তাহলে নিজের কিছু নিয়ে এখান থেকে চলে যাও। মুচির মাথা ঘুরে গেল। মুচি তার নিজের জালে নিজেই ফেসে গেল। সে মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। মুচি চলে যাওয়ার পর সে কাকা রমেশকে বললেন, দেখো বাবা, তুমি এখানে নতুন এসেছো। এটা কোনো সাধারণ শহর নয়, এটা ঠকদের শহর। এখানে তোমাকে খুব সাবধানে থাকতে হবে। তোমাকে দেখতে খুবই সোজাসাপটা আর ভোলাভালা মনে হচ্ছে, কিন্তু এখানে সোজাসাপটা মানুষের কোনো জায়গা নেই। তোমাকে এখানে খুব বুদ্ধি করে থাকতে হবে, না হলে পা পা করে মানুষ তোমাকে ঠকাতে থাকবে। এখানে থাকা এত সহজ নয়, এখানকার মানুষ খুবই ধূর্ত। কাকা, আমি বাধ্য হয়েই এখানে এসেছি। আসলে আমি ব্যবসা করতে চাই। গ্রামে আমার ছোট্ট একটা জমি আছে, কিন্তু সেখানে তেমন কোনো ফসল হয় না। তাই ভাবলাম শহরে এসে কোনো ব্যবসা করি। যদি কিছু টাকা রোজগার করতে পারি তাহলে আবার গ্রামে ফিরে যাব। ততদিন পর্যন্ত আমাকে এখানেই থাকতে হবে কাকা। কাকা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি ওই মুচির হাত থেকে আমাকে না বাঁচাতেন তাহলে কে জানে সে কিছুর বদলে আমার কাছ থেকে কি চাইতো। আমি তো সত্যিই ফেঁসে গিয়েছিলাম। কাকা, আপনি কি আমার ওপর আর একটা উপকার করবেন? আমি এখানে কাউকেই চিনি না। যদি সম্ভব হয় আমার থাকার একটু ব্যবস্থা করে দিন। আমি তার জন্য টাকা দিতেও রাজি আছি। বাবা, আমি তো বললাম এখানে থাকা সহজ নয়। যাই হোক, তুমি যেহেতু ব্যবসা করতে এসেছ, আমি তোমাকে সাহায্য করছি। তোমার অন্য কোথাও যাওয়ার দরকার নেই, তুমি আমার সঙ্গেই থাকতে পারো। আসলে আমি আর আমার মেয়ে এখানে থাকি। আমার মেয়ে এখন তার মামার বাড়ি গেছে, তাই আপাতত আমি একাই আছি। তুমি আমার সঙ্গে থাকতে পারো। আর হ্যাঁ, এর বদলে তোমাকে কিছুই দিতে হবে না। এরপর রমেশ সেখানেই থেকে ব্যবসা শুরু করলো। সে কম দামে ফল কিনে এনে বেশি দামে বিক্রি করতে শুরু করলো। ধীরে ধীরে তার ব্যবসা খুব ভালোভাবে চলতে শুরু করলো। এই সময়ে সে মায়াকেও চিঠি পাঠাতো। অন্যদিকে মায়া আর বিক্রম তার পাঠানো চিঠি নিয়ে খুব হাসাহাসি করত। বড় এসেছে ব্যবসা করতে, ওর তো বিন্দুমাত্র বুদ্ধি নেই। ও আবার কি ব্যবসা করবে? আর যাই হোক, সেখানে গিয়েও নিশ্চয়ই সামান্য টাকাই রোজগার করছে। ও কোনোদিনও আমার মতো ধনী হতে পারবে না। আমি তো বলি ও সেখানেই থাকুক, ফিরে আসার কোনো দরকারই নেই। এমনিতেই যদি ফিরে আসে তাহলে আমরা আর এভাবে খোলাখুলি দেখা করতে পারবো না। দুজন মিলে রমেশকে নিয়ে খুব হাসাহাসি করতে লাগলো। এভাবে কয়েকদিন কেটে গেল। একদিন রমেশ যখন ফল বিক্রি করছিল তখন সেখানে একজন লোক এসে চিৎকার করে বলতে লাগলো, ঘোড়া নেন, ঘোড়া, মাত্র 200 টাকায় ঘোড়া, সস্তায় ঘোড়া নিয়ে যান। আরে বাহ, মাত্র 200 টাকায় একটা ঘোড়া! লোকটা এত বড় ঘোড়া মাত্র 200 টাকায় বিক্রি করছে। এটা তো খুব ভালো সুযোগ। আমি একটা কাজ করি, এর আগে অন্য কেউ কিনে নেয়, আমি এই ঘোড়াটা কিনে নিই। যাই হোক, ব্যবসার জন্য আমার একটা ঘোড়ার দরকারও হবে। আরে ভাই, এই ঘোড়াটা আমার চাই। এই নাও তোমার 200 টাকা, আর আমাকে ঘোড়াটা দিয়ে দাও। এই নাও তোমার ঘোড়া, এখন আমি চললাম। ঘোড়াওয়ালা তখন তাকে একটা খেলনা ঘোড়া ধরিয়ে দিল। আরে, এটা কেমন মজা করছো? তুমি আমাকে এটা কি ঘোড়া দিচ্ছ? এটা তো বাচ্চাদের খেলনা। হ্যাঁ, আমি তো এই ঘোড়ার কথাই বলছিলাম। আরে তা কি করে হয়? আমি তো এই খেলনা ঘোড়ার কথা বলিনি। তুমি যে ঘোড়ায় চড়েছিলে
আমি সেই ঘোড়ার কথা বলছিলাম। আমি তার জন্য তোমাকে 200 টাকা দিয়েছি। এবার আমার 200 টাকা ফেরত দাও। এই খেলনা ঘোড়া নিয়ে আমি কি করব? তুমি কি আমাকে পাগল ভেবেছ? তুমি কি বলছো? এখানে এভাবে হয় না। একবার চুক্তি হয়ে গেলে হয়ে গেল। তুমি কি এখানে নতুন এসেছো? তোমার কিছু জানা আছে নাকি? এখানে একবার কেনাবেচা হয়ে গেলে আর পিছিয়ে আসা যায় না। আমি তোমাকে ঘোড়া বলেছিলাম আর আমি তোমাকে ঘোড়াই দিয়েছি। আমি এটা বলিনি যে আমি এই আসল ঘোড়াটা দেব। আমি তো এই খেলনা ঘোড়াটাই বিক্রি করছিলাম। এবার এখান থেকে বেরিয়ে যাও, তোমার টাকা আর ফেরত পাবে না। আরে তা কি করে হয়? আমি আমার টাকা ফেরত নিয়েই ছাড়ব। এটা আমার অনেক কষ্টের রোজগার। আমি তোমাকে এভাবে আমাকে ঠকাতে দেব না। এই, এখান থেকে বেরিয়ে যা। বেশি কথা বললে আমার লোকজনকে বলে তোকে এখানেই মার খাওয়াবো। চল, সরে যা সামনে থেকে। রমেশ খুব চিন্তিত হয়ে পড়ল এবং কাকার কাছে গিয়ে সব কথা বলল। রমেশ, আমি তো তোমাকে আগেই বলেছিলাম এখানে খুব বুদ্ধি করে থাকতে হবে। এখন দেখো কি বিপদ ডেকে এনেছো। যাই হোক, কোনো সমস্যা নেই, আমি এখনই ওকে শিক্ষা দিচ্ছি। তারপর কাকা একটা জায়গায় গিয়ে বসে পড়লেন। ঠিক তখনই সে ঘোড়াওয়ালা লোকটা সেখান দিয়ে যাচ্ছিল। তাকে দেখেই কাকা জোরে চিৎকার করে বলতে লাগলেন, সোনার চাদর নিন, বিদেশি সোনার চাদর। আসুন আসুন, খুব সস্তায় সোনার চাদর। আরে বাহ, সোনার চাদর, তাও আবার বিদেশি! কে এই বোকা লোক যে এত সস্তায় সোনার চাদর বিক্রি করছে? মনে হচ্ছে লোকটা পাগল। অন্য কেউ কেনার আগেই আমি এটা কিনে নিই। যদি এই সোনার চাদর আমার হাতে আসে তাহলে তো আমি খুব ধনী হয়ে যাব। এটা ভাবতে ভাবতে লোকটা কাকার কাছে গিয়ে বলল, এই দাদা, ওই সোনার চাদরটা আমাকে দিয়ে দাও, আমার চাই। আচ্ছা ঠিক আছে ভাই, 1000 টাকা দাও আর সোনার চাদর নিয়ে যাও। ঘোড়াওয়ালা লোকটা কাকাকে 1000 টাকা দিয়ে দিল। তারপর কাকা তাকে একটা সাধারণ চাদর দিলেন। আরে এটা কি? এতে সোনা কোথায়? এটা তো একটা সাধারণ চাদর। সোনা? এ তুমি কি বলছো? আমি কি সোনা বিক্রি করছি নাকি? আমি তো চাদর বিক্রি করছি, আর সেটা শোয়ার চাদর। এই বুড়ো, আমাকে বোকা বানানোর চেষ্টা করো না। তুমি বলেছিলে সোনার চাদর। এবার বলো, এতে সোনা কোথায়? আমার টাকা ফেরত দাও। আরে তা কি করে হয়? এখানে একবার চুক্তি হয়ে গেলে আর তা ভাঙা যায় না। আর আমি তোমাকে কবে বলেছিলাম যে আমি তোমাকে সোনা দেব? আমি তো বলেছিলাম সোনার চাদর, মানে যে চাদর শুয়ার সময় কাজে লাগে। আর এই চাদর তো শুয়ার জন্যই। তুমি কি বোকা নাকি? এইসব কথা শুনে ঘোড়াওয়ালা লোকটার মাথা ঘুরে গেল এবং সে সেখান থেকে চলে গেল। বাহ কাকা, আপনার বুদ্ধির সত্যি জবাব নেই। আপনি ওকে খুব ভালো শিক্ষা দিয়েছেন। রমেশ, আমি তোমাকে কতবার বলেছি এত সোজা সাপটা হয়ে থেকো না। এখানে তোমাকে বুদ্ধি দেখিয়ে চলতে হবে। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন এক অন্ধ লোক আয়নায় নিজের মুখ দেখে নানা রকম অদ্ভুত মুখভঙ্গি করছিল। এটা দেখে রমেশের হাসি পেয়ে গেল। অন্ধ লোকটা খুব রেগে গেল। এই ছেলে, আমার চোখ তোমার কাছে আছে। আমার চোখ আমাকে ফিরিয়ে দাও। আরে আপনি এসব কি বলছেন? আপনার চোখ তো আমার কাছে নেই, আমাকে ছাড়ুন। তাহলেই তো তুমি আমাকে দেখে হাসছিলে। আমার চোখ তোমার কাছেই আছে। এবার আমার চোখ ফিরিয়ে দাও, না হলে আমি তোমাকে এখান থেকে যেতে দেব না। আমি চিৎকার করে সবাইকে এখানে জড়ো করে ফেলব। তারপর রমেশের কাকার কথা মনে পড়ল। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে তোমার চোখ ফিরিয়ে দিতে রাজি আছি, তবে তার জন্য তোমাকে আমার সঙ্গে আমার বাড়িতে যেতে হবে। রমেশ সেই অন্ধ লোকটাকে নিয়ে কাকার বাড়িতে গেল। এ কি রমেশ, আমি তোমাকে কতবার বলেছি, তবুও তুমি শুধরাও না। আমি আর কতবার তোমাকে সাহায্য করব? তোমার কি একটুও বুদ্ধি নেই? আমাকে মাফ করে দিন কাকা, এবার তো আমি কিছুই করিনি, শুধু ওকে দেখে আমার হাসি পেয়েছিল। শোনো ভাই, তোমার তো তোমার চোখ চাই, তাই না? তাহলে তুমি একটা কাজ করো, আজ এখান থেকে যাও আর কাল এখানে এসে তোমার চোখ নিয়ে যেও। ঠিক আছে, কিন্তু কাল আমাকে যে কোনো অবস্থাতেই আমার চোখ চাই। একটা কাজ করো রমেশ, কসাইয়ের কাছে গিয়ে অনেকগুলো ছাগলের চোখ নিয়ে এসো।
দেখো ভাই, এখানে অনেকগুলো চোখ আছে, আমার কাছে অনেক মানুষের চোখ রয়েছে। এখন এর মধ্যে তোমার চোখ কোনটা সেটা তুমি নিজেই দেখে নিয়ে যাও। আরে এটা কি, ব্যাপারটা তো উল্টো হয়ে গেল। এরা তো সত্যিই চোখ দিয়ে দেবে। মনে হচ্ছে আমি ভুল জায়গায় ফেসে গেছি। এই চোখগুলো দেখে অন্ধ লোকটার মাথা ঘুরে গেল। না না, আমার কোনো চোখ লাগবে না, আমি এখন চললাম। এই বলে অন্ধ লোকটা সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। এরপর কিছুদিন কেটে গেল। রমেশের ব্যবসা খুব ভালো চলতে লাগলো এবং সে অনেক টাকা জমিয়ে ফেলল। কাকা, এখন আমার কাছে অনেক টাকা জমে গেছে। আমি ভাবছি এবার গ্রামে ফিরে যাব। আচ্ছা বাবা, যদি তুমি যেতে চাও তাহলে যাও। এমনিতেও তুমি খুব সোজা সাপটা মানুষ, এখানে বেশি দিন টিকতে পারবে না। তবে যাওয়ার আগে আমার 3টে কথা মনে রাখবে। জি কাকা, বলুন। প্রথম কথা, শুধু রুটির জন্য কখনো পরদেশে যেও না। নিজের বাড়ির শুকনো রুটি হলেও সেটাই ভালো। দ্বিতীয় কথা, কখনো ঘরের মহিলাদের কথায় ভর করে পরদেশে যেও না, কারণ তারা ব্যবসার ব্যাপার বোঝে না। আর তৃতীয় কথা, কখনো নিজের স্ত্রীকে বন্ধুর ভরসায় রেখে যেও না। বেশিরভাগ সময় এমন লোকেরাই বিশ্বাসঘাতকতা করে। কাকা, আমি তো এই 3টেই ভুল করে ফেলেছি। এখন আমি কি করব? বাবা, এখন তুমি যাও। ফিরে গেলে এমন কিছু দেখতে পাবে যা তুমি দেখতে চাইবে না, কিন্তু সাহস রাখবে এবং শান্তভাবে সিদ্ধান্ত নেবে। এরপর রমেশ গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। যখন সে নিজের বাড়ির কাছে পৌঁছালো তখন ভেতর থেকে মায়া আর বিক্রমের কথা শুনতে পেল। বিক্রম, ওই রমেশের চিঠি এসেছে। সে নাকি আরও 2 মাস পরে আসবে। আমি ভাবছিলাম যদি সে ফিরে আসে তাহলে আমরা কিভাবে দেখা করব? আরে মায়া, তুমি কেন চিন্তা করছো? সে ফিরে এলেই তুমি কোনো অজুহাত দেখিয়ে আবার তাকে অন্য কোথাও পাঠিয়ে দিও। এইসব কথা শুনে রমেশের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। রাগে সে বাইরে থেকে জোরে ডাক দিল। দুজন বাইরে এসে ভয় পেয়ে গেল। আরে রমেশ, তুমি কখন ফিরলে? ও কি জানো, বৌদির শরীর ভালো ছিল না, তাই তার খবর নিতে এসেছিলাম। বিক্রম, মিথ্যে বলার দরকার নেই। আমি তোমাদের সব কথা শুনে ফেলেছি। তোর লজ্জা করা উচিত। তোর ভরসায় আমি আমার স্ত্রীকে রেখে গিয়েছিলাম, আর তুই বন্ধুত্বের এই প্রতিদান দিলি। আরে রমেশ, তুই ভুল বুঝছিস। ভালো মানুষের তো এখন কোনো মূল্যই নেই। আমার সামনে নাটক করিস না। পাড়ার লোকেরাও তোদের নির্লজ্জতা দেখে ফেলেছে। বিক্রম, এবার তুই মায়াকে তোর বাড়িতে নিয়ে যা। আমি এই মুহূর্তেই ওকে ছেড়ে দিলাম। তোরা যখন একে অপরকে ভালোবাসিস তখন একসঙ্গেই থাক। মায়া আর বিক্রম সেখান থেকে চলে গেল। রমেশ একা হয়ে গেল। সে খুব দুঃখে দিন কাটাতে লাগলো। একদিন সে গ্রাম ছেড়ে আবার কাকার কাছে ফিরে গেল এবং সব ঘটনা খুলে বলল। খুব ভালো করেছো বাবা, আমি তোমার কাছ থেকে এটাই আশা করেছিলাম। বাবা, আমার একটা ইচ্ছা আছে। আমার একটা মেয়ে আছে, খুবই সংস্কারী। আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো। রমেশ কাকাকে হ্যাঁ বলে দিল এবং তার মেয়েকে বিয়ে করল। এবার সে সত্যিকারের একজন জীবনসঙ্গী পেল, যে তাকে বুঝত এবং ভালোবাসত। প্রিয় বন্ধুরা, যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের এমন আরও সুন্দর গল্প বানানোর অনুপ্রেরণা দেয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে কোনো নতুন গল্প মিস না করেন। আর হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই জানাবেন গল্পের কোন অংশটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।